I welcome to all of you at our today's online session on behalf of the Department of English of Milestone College. Hi, this is Monirujjaman, Senior Lecturer, Department of English, Milestone College. How are you, my dear students? I hope you are all well by the grace of Almighty Allah. I know that you are going through a very traumatic time because a long absence from the schools and colleges has really made you somewhat depressed. Yet we have to continue our education through online process as we have no alternative of this. So my dear students, today, at the very beginning, I want to offer you my heartiest felicitation as well as my heartiest thanks towards you for the reason that you are spontaneously participating in our online program and you are keeping yourself advanced in the syllabus. So, my dear students, by this time we have sent so many particular videos on particular grammatical topics. But today and accordingly, a class on grammatical things or a video on the grammatical things, especially on the changing sentences, has also been sent towards you, and you have learned the rules of changing sentences of different types of sentences. But today I shall show you the proper applications of those rules in a question or in a cadet college question, so that the solution or the solving of those problems will help you to understand the pure applications of the rules and regulations that you have already learned through our video classes. So, my dear students, today I shall show you the solution of the of changing sentences of Sylhet Cadet College, and I think that you will be benefited by it. Okay, my dear students, let's focus on it. Okay. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে ট্রান্সফরমেশন অথবা চেঞ্জিং সেন্টেন্স সাধারণত চারটি জিনিসের উপরে হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে সেন্টেন্সের উপরে। এখন তোমরা জানো যে সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, আর গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। পাঁচ প্রকার সেন্টেন্স অর্থ অনুসারে এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এখন এই যে পাঁচ প্রকার সেন্টেন্স এবং তিন প্রকার সেন্টেন্স, এদের আন্তঃপরিবর্তন অর্থাৎ একটি থেকে আরেকটিতে কিভাবে পরিবর্তন করে নিতে হয়, সেই রুলস গুলো আমরা তোমাদের বিভিন্ন ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে ভিডিও ক্লাস পাঠিয়েছি। এখন আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এটাকে বাস্তবে কিভাবে সেই রুলগুলো অ্যাপ্লাই করতে হয়। দ্বিতীয় হচ্ছে ভয়েস। তোমরা জানো যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এই পরিবর্তনটা আমাদের সেন্টেন্সের মধ্যে করতে হয়। তারপরে কম্প্যারিজন অফ ডিগ্রি, এটা তোমরা জানো যে অ্যাডজেক্টিভের তুলনা। এখন অ্যাডজেক্টিভ কম্প্যারিজন অফ ডিগ্রি তিন প্রকার। একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, অথবা আমি শুরুতে তোমাদেরকে পজিটিভ ডিগ্রি দেই, পজিটিভ ডিগ্রি। তারপরে দুই নম্বরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তারপর তিন নম্বরটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তোমরা এসব অলরেডি তোমরা জানো, কাজে আমি এগুলোর উপরে আর বেশি সময় নষ্ট করব না, বরং আমি সরাসরি সিলেট ক্যাডেট কলেজের 6 নাম্বার বা ট্রান্সফরমেশনের উপরে আমি সরাসরি চলে যাচ্ছি। ওকে, আমরা প্রথম সেন্টেন্সটির দিকে একটু তাকাই।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সিলেট ক্যাডেট কলেজের প্রথম সেন্টেন্সটি এসেছে, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, যে আমাদেরকে অবশ্যই আমাদের বাবা মাকে মেনে চলতে হবে। এই সেন্টেন্সটিকে আমাদের নেগেটিভ করতে হবে। তাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটি বিষয় ভালো করেই জানো যে আমরা যখন অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ তোমাদেরকে করিয়েছি, ক্লাসে করিয়েছি, কলেজের ক্লাসে করিয়েছি, অথবা তোমাদেরকে ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাস্ট থাকলে, ওই যে সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকবে সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের সেই মাস্টের পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করতে হবে। উই ক্যানট বাট, এই যে মাস্টের পরিবর্তে আমরা এটুকু ব্যবহার করলাম, উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের বাবা মাকে সম্মান না করে পারি না। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে, আর সেটি হচ্ছে যে ট্রান্সফরমেশনের অন্যতম ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে যে the sentence will be changed according to the directions, but there will be no changing of the meaning, যে আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করব কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, যে আমরা অবশ্যই বাবা মাকে মান্য করব। আর এখানের অর্থটা হলো কি, নেগেটিভ আমরা ঠিকই করেছি, তারপরও আমাদের এখানের অর্থ হয়েছে যে আমরা আমাদের বাবা মাকে মান্য না করে পারি না। অর্থাৎ আমাদের কিন্তু এই দুটো সেন্টেন্সের অর্থ একই রয়ে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমি বি নাম্বারে চলে যাচ্ছি। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অ্যাসার্টিভ। এখন তোমরা জানো যে হ্যাড অর্থ যদি, আবার ইফ অর্থ যদি। এখন শুরুতে যদি তোমরা দেখো যে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হ্যাড অথবা ইফ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ তাহলে তোমরা বুঝে নিবা যেখানে একটা আনরিয়েল ইমাজিনেশন, অর্থাৎ অবাস্তব কল্পনা, যে কল্পনাটা বাস্তবে ম্যাটেরিয়ালাইজড হওয়া বা বাস্তবে ফুলফিল হওয়া সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবা, এখানে দেখো যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটাই তোমরা নিয়ে আসবা, হ্যাড এবং ইফের পরিবর্তে উইশ দিয়ে দিবি, আই উইশ। তারপরে বাকি এই হ্যাডটাকে আমরা, যেহেতু হ্যাডটা এখানের একমাত্র ভাগ, কাজে আমাদের নিয়ে নিতে হচ্ছে আই উইশ, আই হ্যাড দ্য উইংস, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেহেতু আমাদের অ্যাসার্টিভ করতে বলছে, তা আমাদেরকে at the very beginning we have to understand that the main characteristics of an assertive sentence is that there lies a subject at the very beginning, because without a subject at the beginning no assertive sentence can be formed. যে শুরুতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যতীত, একটা সাবজেক্ট ব্যতীত কখনোই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে না। কাজে আমরা এখানে শুরুতে একটা সাবজেক্ট রেখেছি এবং কাজেই সেন্টেন্সটি আমাদের অ্যাসার্টিভ হয়ে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা অন্য সেন্টেন্সের উপরে আলোকপাত করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সি নাম্বারটা একটু দেখো। সি নাম্বারে লিখেছে প্লিজ হেল্প মি। তা তোমরা খুব ভালো করেই জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ এই জাতীয় সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, এবং অনুরোধ বোঝানোর জন্য প্লিজ এবং কাইন্ডলি এই শব্দ দুটো ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা এই প্লিজ এবং কাইন্ডলি যদি দেখো, এখন আমরা তো জানি যে অ্যাসার্টিভ করতে হলে শুরুতে সাবজেক্ট রাখতে হবে, এবং অনুরোধটা সেকেন্ড পার্সনকে করা হয়েছে, অর্থাৎ ইউ, তোমাকে। তাহলে আমরা এখানে একটা সূত্র, এই প্লিজ এবং কাইন্ডলির পরিবর্তে তোমরা লিখবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু। এই প্লিজ এবং কাইন্ডলির পরিবর্তে এই কথাটুকু লিখবে, তারপর এই বাকি অংশটুকু অটোমেটিক লিখে দিবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। অ্যাসার্টিভ হয়ে গেল, যেহেতু শুরুতে আমরা একটি সাবজেক্ট ব্যবহার করলাম। আরেকটা এটাকে তোমরা আরো একভাবে করতে পারো। দেখো ইউ হেল্প মি কমা দিয়ে প্লিজটাকে তোমরা সেন্টেন্সের শেষ মাথায়ও লিখে দিতে পারো, ইউ হেল্প মি প্লিজ, অর্থাৎ শুরুতে সাবজেক্ট আমাদের
হয়ে গেল। তবে তোমরা এটা মনে রাখলে তোমাদের জন্য ভালো। তারপরে ডি নাম্বারটা দেখো, রিনা ইজ ওয়াইজার দেন মিনা। রিনা মিনার চেয়ে জ্ঞানী। এখন এটা যে সেন্টেন্সে শুধুমাত্র দেন থাকবে সেই সেন্টেন্সটি একটি কম্পারেটিভ সেন্টেন্স, এবং শুধুমাত্র দেন যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে সেই সেন্টেন্সটি অতি সাধারণ একটি কম্পারেটিভ সেন্টেন্স, কেননা সেখানে হাতে গোনা দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা রয়েছে। তাহলে এখানে একদিকে রিনা আর একদিকে হচ্ছে মিনা, অর্থাৎ আমরা যেমন অন্য সেন্টেন্সে যেমন বলি যে রিনা ইজ ওয়াইজার দেন মেনি আদার গার্লস ইন দ্য ক্লাস, অর্থাৎ একদিকে রিনা থাকে আর একদিকে পুরো ক্লাসের মেয়েরা থাকে, অর্থাৎ তুলনা যাদের সাথে করা হয় তাদের সংখ্যা অনেক থাকে। কিন্তু এখানে দেখো একদম রিনা এবং মিনা হাতে গোনা দুজন। সেই ক্ষেত্রে তোমরা যখন পজিটিভ করবে তখন এই শেষের সাবজেক্টটিকে শুরুতে নিয়ে আসবে। তাহলে আমরা দিয়ে দিলাম মিনা, মিনা মিনা ইজ। এখন সেন্টেন্সটি যদি হ্যাবোধক থাকে তাহলে ওটাকে একটা নট ব্যবহার করে নাবোধক করে ফেলবে, এবং একটা নট থাকলে তোমরা নটটা বাদ দিয়ে দিবে, অর্থাৎ হ্যাবোধক থাকলে নাবোধক হয়ে যাবে, নাবোধক থাকলে হ্যাবোধক হয়ে যাবে, শুধুমাত্র আমাদেরকে অর্থ ঠিক রাখার জন্য। মিনা ইজ নট, এবং অ্যাডজেক্টিভের ডানে এবং বামে একটা অ্যাজ ব্যবহার করবে। তাই ওয়াইজ এর ইয়ারটা আমরা আরটা বাদ দিয়ে দিলাম। Mina is not as wise as Rina. তো এটা আমাদের পজিটিভ হয়ে গেল। এই অ্যাজ এর পরিবর্তে তোমরা অনেকে সো ব্যবহার করতে পারবা। রিনা ইজ নট সো ওয়াইজ অ্যাজ রিনা। তো তাতে কোনো ভুল থাকবে না, বরং তোমরা সকলেই এরকম লিখলে নাম্বার পাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমি পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। এই সেন্টেন্সটি তোমরা একটু লক্ষ্য করো, ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল। কম্পারেটিভ। এখন আমরা যখন কোনো সেন্টেন্সে ভেরি ফিউ দিয়ে শুরু দেখব তখনই আমরা বুঝে ফেলবো যে এটা একটু ব্যতিক্রমী। সেক্ষেত্রে আমাদেরকে তোমরা জানো যে সুপারলেটিভ মানে ভেরি ফিউ বা নো আদার এই জাতীয় কোনো কিছু দিয়ে যখন শুরু হয় তখন সাবজেক্টটি থাকে সবার শেষে। তাহলে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট শুরুতেই থাকতে হবে। তাহলে আমরা নজরুল এই সাবজেক্টটিকে আগেই নিয়ে আসি, নজরুল। এখন এইখানের সাবজেক্টটা ছিল ভেরি ফিউ পোয়েটস। এই দেখো পোয়েটস এই শব্দটা একটা প্লুরাল শব্দ, তাহলে আমাদের প্লুরালের ভার্ব হিসাবে যে ভার্বটাও ছিল প্লুরাল। কিন্তু নজরুলকে যখন আমরা এই পাশে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম তখন এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। তা ওয়াজ এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ওয়ার, ওয়ার এর সিঙ্গুলার ফর্ম ওয়াজ। নজরুল ওয়াজ। এখন আমাদের কম্পারেটিভে হচ্ছে ইয়ার যোগ করে দিতে হয়, অথবা মোর যদি ইয়ার যুক্ত না হয় তাহলে মোর বসাতে হয়। তাহলে এই গ্রেটের সাথে ইয়ার যুক্ত হয়, তাহলে নজরুল ওয়াজ গ্রেটার। এখন আমরা ভেরি ফিউ থাকলে সেটাকে কম্পারেটিভ করার সময় আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয়, দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার। নজরুল ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার। তারপরে এই বাকি অংশ যা আছে তাই লিখে দাও, পোয়েটস ইন বাংলাদেশ। ওকে, এবারে আমরা এফ নাম্বারটা একটু দেখি। এফ নাম্বার সেন্টেন্সটি তোমরা দেখো, হি ইজ সো ফুলিশ এন্ড দেয়ারফর ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট। সিম্পল করতে বলছে। এখন আমরা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তাহলে আমাদেরকে এই সো এর ব্যবহার যদি তোমরা দেখো তাহলে তোমরা ওখানে টু ব্যবহার করবা। হি ইজ টু ফুলিশ। হি ইজ টু ফুলিশ, এবং এই এন্ড থেকে এই দ্বিতীয় অংশের এই নট পর্যন্ত বাদ দিয়ে দিবা। হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড
টু আন্ডারস্ট্যান্ড ইট। সিম্পল হয়ে গেল, আমাদের একটা সাবজেক্ট থাকলো, একটা মাত্র ভার্ব থাকলো, আর বাকি সবগুলো আমরা দুটো সেন্টেন্সকে এক সেন্টেন্সে আমরা প্রকাশ করে ফেললাম। এবারে জি নাম্বার সেন্টেন্সটি দেখো, এট দ্য টাইম অফ মাই ইটিং দ্য ফোন র্যাং। এখন এটাকে কমপ্লেক্স করতে বলছে। এট দ্য টাইম অফ আমরা সাধারণত হোয়েন এর পরিবর্তে এট দ্য টাইম অফ ব্যবহার করি, হোয়েন। এই মাই এর সাবজেক্টটা আমরা মাইকে আমরা সাবজেক্ট বানাই ফেলি আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, তাহলে আবার মাইকে আবার সাবজেক্টে ব্যাক করিয়ে নিয়ে আসি আমরা হোয়েন আই। এখন এই অংশটা যেহেতু পাস্ট টেন্সে আছে, র্যাং এই ভার্বটি হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে আমাদের এই সেন্টেন্সটিও পাস্ট টেন্সেই বানাতে হবে যে হোয়েন আই, যখন আমি খাচ্ছিলাম, হোয়েন আই ওয়াজ ইটিং, যখন আমি খাচ্ছিলাম, কমা দ্য ফোন র্যাং। এখন তোমরা যদি কেউ লিখতে এই অংশটা আগে লিখতে, সেও কিন্তু ভুল হতো না। দ্য ফোন র্যাং হোয়েন আই ওয়াজ ইটিং। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। দেখো এখানে 8 নাম্বার সেন্টেন্সটি, মিস্টার খান নট অনলি টিচেস আস ইংলিশ বাট অলসো রাইটস নভেলস। এটাকে আমাদের সিম্পল করতে হবে। এখন নট অনলি বাট অলসো যে সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমাদের বিসাইডস ব্যবহার করতে হয়। বিসাইডস এখন বিসাইডস এর পরেই তোমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে, যাতে একটি ভার্বকে, যেহেতু সিম্পল সেন্টেন্সে আমরা দুটো প্রিন্সিপাল ভার্ব রাখতে পারবো না, সেহেতু আমরা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পার্টিসিপল বানিয়ে ফেলবো। বিসাইডস টিচিং আস ইংলিশ, কমা বাট অলসোর ওখানে কমা। এখন আমরা মিস্টার খান দ্বিতীয় অংশে বাট অলসোর জায়গায় মিস্টার খানকে আবার ব্যবহার করব, কেননা একবার তো আমাদের সাবজেক্ট রাখতে হবে। বিসাইডস টিচিং আস ইংলিশ মিস্টার খান রাইটস নভেলস। নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সকে তোমরা এভাবে সিম্পল করবে বিসাইডস ব্যবহার করে। মনে রাখবে তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ডে এটা বিভিন্ন সময়ে এরকম সেন্টেন্স সাধারণত এসে থাকে। এখানে এই পরবর্তী সেন্টেন্সটির দিকে তোমরা একটু ফোকাস করো। দেখো, বিকজ অফ হিজ বিং উইক হি কুড নট ওয়ার্ক হার্ড। এখন আমাদেরকে এটাকে কম্পাউন্ড করতে হবে। এখন কম্পাউন্ড সেন্টেন্সের নিয়ম হচ্ছে আমাদেরকে দুটো স্বাধীন বাক্য থাকবে, এবং সেই স্বাধীন বাক্যগুলো এন্ড বাট অর নট অনলি বাট অলসো এই জাতীয় কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাহলে আমরা এখানে এই যে বিকজ অফ এই সেন্টেন্সটিকে আমরা এরপরে দেখো একটা পজিটিভ আছে, এই পজিটিভটাকে আমরা হিসের সাবজেক্ট কি হি, এই ছিল হি, সেই হিটাকে এখানে হিজ বানানো হয়েছে, কাজে আমরা আবার ব্যাক করি এটাকে হি বানালাম, পজিটিভটাকে সাবজেক্টিভ রূপ দিলাম হি। এখন বিং, তোমরা জানো যে বিং মানে কি, বিং মানে হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়্যার। এখন অ্যামিজার এই তিনটি হচ্ছে প্রেজেন্টেড, সেটা অ্যামিজারের যে কোনো একটা আমরা ব্যবহার করতাম যদি এখানে ক্যান থাকতো, কিন্তু এখানে যেহেতু কুড আছে অর্থাৎ পাস্ট ফর্মে, তার মানে এখন আমাদের আইদার ওয়াজ অর ওয়্যার ব্যবহার করতে হবে। এখন হি এর পরে উপযুক্ত হচ্ছে ওয়াজ, হি ওয়াজ উইক। আর এই যে কমার ওখানে আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স বানাতে হলে আমাদের এন্ড বাট অর নট অনলি বাট অলসো এই জাতীয় কনজাংশন গুলো ব্যবহার করতে হয়, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যারা, অর্থাৎ এই কনজাংশন গুলো সমজাতীয় দুটো সেন্টেন্সকে যুক্ত করে। হি ওয়াজ উইক এন্ড এর সাথে যদি তুমি একটা সো যুক্ত করে দাও তাহলে সেন্টেন্সটি আরো বলিষ্ঠ হয়,
অর্থাৎ কারণটা আরো শুদ্ধ, এটা এন্ড সো এবং কাজে এটা হচ্ছে কারণ, এরপরে ফলাফলটা আরো সুদৃঢ় হয়। হি ওয়াজ উইক এন্ড সো ওই দ্বিতীয় অংশটা লিখে দিবে, হি কুড নট ওয়ার্ক। কম্পাউন্ড হয়ে গেল। এবারে আমরা যে নাম্বারে চলে যাব। এবারে আমরা শেষ সেন্টেন্সটি নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখো, হি ইজ অ্যাজ ইন্টিমেট টু মি অ্যাজ টু ইউ। সে আমার কাছে যতখানি ইন্টিমেট বা যতখানি ঘনিষ্ঠ, তোমার কাছেও ততখানি। তার মানে কারো কাছেই কম নয়। এটাকে আমাদের কম্পারেটিভ করতে হবে। তাহলে আমরা এটাকে আর সাবজেক্ট পরিবর্তন করব না, কারণ ওপাশে আমাদের কারোর সাথে তুলনা দেয়নি। হি ইজ, এখন এটা হাবোধক সেন্টেন্স আছে, এটাকে আমরা নাবোধক বানাবো, এবং নাবোধক থাকলে আমরা হাবোধক বানাতাম, অর্থাৎ নট নেই একটা নট দিব, আর যদি একটা নট থাকতো এখানে আমরা নটটা বাদ দিয়ে দিতাম। হি ইজ নট। এখন আমরা এই প্রথম অ্যাজের পরিবর্তে দিব মোর, কেননা ইন্টিমেট শব্দটির সাথে ইয়ার যুক্ত হয় না, ইয়ার বা ইএসটি যুক্ত হয় না। এর জন্য কম্পারেটিভ তৈরি করার জন্য আমরা এই শব্দটিকে মোর ব্যবহার করব। হি ইজ নট মোর ইন্টিমেট, হি ইজ নট মোর ইন্টিমেট টু মি। এখন এই দ্বিতীয় অ্যাজের পরিবর্তে তোমরা দেন ব্যবহার করবে। হি ইজ নট মোর ইন্টিমেট টু মি দেন টু ইউ। সে আমার কাছে বেশি ঘনিষ্ঠ নয় যতটা তোমার কাছে। হ্যাঁ, মানে তোমার চেয়ে আমার কাছে সে বেশি ঘনিষ্ঠ নয়। অর্থাৎ এর মানে এটাও নয় যে সে তার কাছে বেশি ঘনিষ্ঠ, এর মানে হচ্ছে যে সে আমাদের দুজনের কাছেই, তোমাদের দুজনের, আমার কাছে এবং তোমার কাছে, দুজনের কাছেই সমানভাবে ঘনিষ্ঠ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, I hope you will enjoy this class, and you know that a traumatic time is going all over the world, and you have to make the best utilization of this time, because because very soon the test examination, the date of test examination will be declared and announced. And so especially the students of class 10 will have to make the best utilization of their times. So my dear students, I shall not talk much on this regard. Stay home, stay well, and I take adieu from you, expecting your better future and prosperity. Bye.